আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন কুষ্টিয়া জেলার অন্যতম একজন অদ্বিতীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম একজন আদর্শ সৈনিক, ছাত্র অবস্থা থেকে যিনি প্রায় 40 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজপথে আছেন, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা, কুষ্টিয়া জেলা যুব দলের সাবেক সভাপতি, কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বর্তমানে যিনি উপজেলা বিএনপি কুমারখালীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই সাথে কুষ্টিয়া জেলা বার সমিতির যিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী, একজন বিদগ্ধ ব্যক্তিত্ব, দেশনায়ক তারেক রহমানের রাজপথের একজন ঝান্ডাধারী নেতৃত্ব, স্থানীয় সাবেক সাংসদ, সাবেক জেলা বিএনপি সভাপতি, কেন্দ্রীয় ম্যাডাম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা জনাব মেহেদী আহমেদ রুমির অন্যতম একজন ভ্যানগার্ড ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট এস.এম. শাতিল মাহমুদ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রিনে দেখুন নম্বর কল করলে আমরা আজকে যিনি একজন তুলে তুলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে যিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র অবস্থা থেকে বর্তমান অবধি লড়াকু নেতৃত্বের পাশাপাশি এখন যিনি অতিরিক্ত জিপি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা জজ কোর্টে, সেই ব্যক্তিত্ব, তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো। প্রিয় দর্শক, প্রত্যেক ব্যক্তির কিছু না বলার কথা থাকে। আজকের যিনি আলোচক তিনি দীর্ঘ সময় কীভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চড়াই উতরাই পেরিয়ে রাজপথে আছেন তার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব অ্যাডভোকেট এস.এম. শাতিল মাহমুদ, যে জনাব দর্শক শ্রোতাদেরকে জানাতেন এই যে দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা অন্যান্য অনেক রাজনৈতিক আদর্শ ছিল, সেই আদর্শের পরিবর্তে আপনি জাতীয়তাবাদী আদর্শ বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার আদর্শকে ধারণ করে লালন করে পালন করে আজ এ পর্যন্ত এসেছেন। আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনা ছিল, প্রেরণা ছিল, উৎসাহ বা উদ্দীপনার ভিত্তিতে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ নিয়ে অদ্যবধি রাজপথে আছেন। ধন্যবাদ ভাইয়া। আসলে আমি প্রায়ই বক্তব্যে বলে থাকি আমার রাজনৈতিক আদর্শ হচ্ছে আমার আব্বা। জি, আমার আব্বা খুব সুন্দর সুন্দর গল্প করতেন। তো আমরা যখন একমাত্র পুত্র সন্তান হিসাবে আমি তার কোলে শুয়ে গল্প শুনতাম। তো আমার আব্বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন কর্মযজ্ঞ এবং তার বিভিন্ন কাহিনী তুলে ধরতেন। আমার মনে আছে আমি তখন খুবই স্কুলে ভর্তি হয়েছি কি হয়নি এরকম 81 সালের দিকে আমি খুব অসুস্থ ছিলাম। আমার সুস্থতার পর আমার আব্বা আমাকে নিয়ে সিলেটে গেলেন, যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত রাহমাতুল্লাহ আলাইহি। তো সকালবেলা আমি যখন 30 মে সকালবেলায় হবে যখন আমরা প্ল্যাটফর্মে নামলাম, তো নেমে ওই সকালে আমি আব্বা আমার পা রুটি এবং চা দিচ্ছেন এবং আব্বা দেখি কিছু ওই পুলিশের সঙ্গে কথা বলছেন। তো বললে এসে আব্বা যখন এসে বসলেন আমার কাছে বসলেন, দেখি আব্বার চোখ দিয়ে পানি পড়ছে। তো আমি আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা কি হয়েছে? উনি বলছেন যে আমাদের প্রেসিডেন্ট মারা গেছেন, তাকে কিছু খারাপ লোক মেরে ফেলছে। তো আমি তাকে বললাম যে আব্বা প্রেসিডেন্ট কি? বলছেন যে আমাদের দেশের রাজা জিয়াউর রহমান, উনি খুব ভালো মানুষ, ওনাকে কিছু খারাপ লোক মেরে ফেলেছে। তো আব্বার চোখ দিয়ে দেখি যে পানি পড়ছেন। ওই যে আব্বার চোখে পানিটা দেখেছিলাম তখন থেকে আমি জিয়াউর রহমান সম্বন্ধে একটা ভালো ধারণা। অর্থাৎ প্রায় 44 বছর আগে আপনার পিতার চোখে যে মানুষটির জন্য আপনি অশ্রু দেখেছেন, যে মানুষটির জন্য আবেগ দেখেছেন, শুধু তিনি কাঁদেননি, তিনি কেঁদেছেন এদেশের কোটি কোটি মানুষ। তার জানা যায় 40 লক্ষের অধিক লোক হয়েছে, সারা বিশ্ব থেকে তার জন্য অশ্রু ঝরেছে। বিশ্বের বিভিন্ন দেশে 40 দিন পর্যন্ত শোক পালন হয়েছে। সেই বিদগ্ধ ব্যক্তি যিনি সেনাবাহিনী থেকে আসলেন, হৃদয়টাকে উজাড় করে দিলেন, পুরো মানচিত্র তাকে একেবারে পায়ের নিচে রাখলেন, 10,000 কিলোমিটার অধিক হাঁটলেন, ঘাম ছুটালেন, একেবারে মানুষের সাথে মিশে হৃদয় জয় করলেন, যার কারণে এমন ইতিহাস তিনি তৈরি করেন যে কিয়ামত পর্যন্ত যে ইতিহাসটি থাকবে। এই মানুষটির আদর্শ আপনার শৈশব থেকে আপনার পিতা আপনার মধ্যে প্রতীত করলেন এবং আপনি সেই থেকে ছাত্র অবস্থা থেকে যে পথ চলা শুরু হলো, আপনি যে সময় রাজনীতিতে আসেন সে সময় আপনি সেই বিদগ্ধ ব্যক্তির প্রিয় সহধর্মিণী ম্যাডাম খালেদা জিয়ার সান্নিধ্য পান, তার রাজনৈতিক পথ চলা দেখেন। আপনার চোখে ম্যাডাম খালেদা জিয়া ওইভাবে কিভাবে রাজপথে দেশনেত্রী হয়ে উঠলেন, আপসের নেত্রী হয়ে উঠলেন? আসলে
জিয়াউর রহমানের সেই আদর্শটা আমার আব্বা এমনভাবে আমাদের মধ্যে পুঁতে দিয়েছিলেন, রোপণ করেছিলেন যে আমরা জিয়াউর রহমানের আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। পরবর্তীতে যখন ম্যাডাম রাজপথে আসলেন তখন আমরা এসএসসির ছাত্র, 90-এর গণ আন্দোলনের সময় আমরা ক্লাস 10-এ পড়ি। সেই সময় আমরা ওই মিছিলে আমরা যোগ দিয়েছি। আমাদের অ্যাডভোকেট কুতুবুল আলম নতুব মামা ছিলেন, উনি আমার এক বন্ধুর মামা ছিলেন। সেই হিসাবে উনি তখন আইন বিষয়ক সম্পাদক ছিলেন থানা বিএনপির। ওই মিছিলে আমরা মামার সাথেই আমরা গিয়েছি, যোগ দিয়েছি। তারপর ইন্টারমিডিয়েট আমি কুষ্টিয়া সরকারি কলেজে যখন ভর্তি হলাম তখন এখানে হান্নান ভাই ছিলেন, তাদের সাথে আমরা যখন ছাত্রদল করি। আসলে তখন থেকেই এই যে ম্যাডামের যে বক্তব্যগুলি, তার আচার আচরণ, এবং উনি এত একজন মানে কি বল মহিষী রমণী যে মুখ দিয়ে কোনোদিন আমি কোনোদিন কোনো খারাপ কথা শুনিনি। তখন থেকেই তার আদর্শের প্রতি আরও ঝুঁকে যায় যে না, তো আসলে জিয়াউর রহমানের যে আদর্শ কথা আমার বাবার মুখে শুনেছি, আমার আম্মুর কাছে ম্যাডামের গল্প শুনেছি, আসলে একদম উনি ওনার পরিপূরক মনে করেছি আমি। জি, আপনি যখন রাজপথে আসেন সে সময় তো আপনি আরেকজন নেত্রীর কথাও শুনেছিলেন, তিনিও তো রাজপথে রাজনীতি করেছেন, তিনিও তো বক্তৃতা দিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়ার বক্তব্যগুলো আপনার হৃদয়কে বারবার ছুঁয়েছে, হৃদয়ে দাগ কেটেছে। আর বিপরীত দিকে যে শেখ হাসিনার বক্তব্যগুলো আপনি যখন শুনেছেন সেটি আপনাকে কতটুকু আসলে ঘৃণামঞ্জকতা দিয়েছে বা কতটুকু বিরক্তি উৎপাদন করেছে, তার কথার গুলির সঙ্গতি অসঙ্গতি আসলে কি ছিল? আসলে ম্যাডামের বক্তব্যের সঙ্গে যদি শেখ হাসিনার বক্তব্যের তুলনা করা যায়, দুইজনের ক্যারেক্টার টোটালি ভিন্ন। জি, ম্যাডামকে আমরা দেখেছি সব সময় তার কথা যে মার্জিত কথাবার্তা এবং সবসময় গঠনমূলক কথা, কোনো ধ্বংসাত্মক নয়, কাউকে টিটকারি দিয়ে কাউকে অপমানিত করে কোনো কথা কখনো বলেননি। এবং উনি সবসময় দেশপ্রেমের কথা এবং দেশকে সবাইকে নিয়ে সুসংগঠিত থেকে দেশকে আগানোর কথা বলেছেন। পক্ষান্তরে আমরা শেখ হাসিনার প্রত্যেকটা বক্তব্য আপনারা দেখবেন যে উনি টিটকারিমূলক কথা বলেন, মানুষের অনুভূতিকে নিয়ে উনি ছলনা করেন এবং মানুষের অনুভূতিকে একটা বিকৃতভাবে উপস্থাপন করেন, এবং উনি যে মানের রাজনীতিবিদ সে মানের কথাবার্তা বলেন না। এই দুই কথাবার্তার মাঝেই কিন্তু দুইজনের ব্যক্তিত্ব ফুটে ওঠে। এই কথার ভিত্তিতেই বেগম খালেদা জিয়ার কথাটা যখন শুনি তখন মনে হয় কি আমারই কোন আদর্শিক মা কথা বলছেন, কারণ তার কথার মধ্যে একটা মায়ের মমতা জেগে ওঠে। আর পক্ষান্তরে ওই নেত্রীর কথা যখন আমরা শুনি তখন মনে হয় কি গা জ্বালা দিয়ে ওঠে, মনে হয় কি উনি আমাদেরকে যেন কোনো মানুষই মনে করেন। এই দেশের 20 কোটি জনতাকে উনি কোনো তোয়াক্কাই করেন না। দুইজনের কথার মধ্যে ডিফারেন্সটা এই জায়গায়। দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধের জায়গা, একজন দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান রাখার জন্য তিনি এখন বর্তমানে কি কৃতিত্ব পাচ্ছেন, আর আরেকজন দেশের মানুষের সাথে ছলনা ললনা করা সেই মানুষটি এই দেশ থেকে একেবারে নির্বাসিত হয়ে এদেশ থেকে পালিয়ে যেয়ে প্রাণ বাঁচানোর জন্য যিনি অন্য দেশে যে আশ্রয় নিচ্ছেন, সে সময়ই আসলে সেটি প্রতিবাদ হয়ে গেছে কিনা, প্রতিটি কথার মধ্যে বোঝা যাচ্ছে কিনা কে আসলে রাখবে আর কে আসলে এই জনগণকে মারবে। আপনাদের জানা আছে যে 1/11-এর পরে যখন ম্যাডামকে গৃহবন্দী করলেন, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে যখন বন্দী করলেন, তাদের পর নির্মম নির্যাতন চালাচ্ছে, এবং ম্যাডামকে আমরা আমাদের জানা মতে ম্যাডামকে সেই নির্যাতনের কণ্ঠ শোনানো হয়েছে। তাকে শর্ত দেওয়া হলো আপনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে আপনার 2 পুত্রকে সাথে নিয়ে চলে যেতে পারবেন, বিদেশে আমরা থাকার ব্যবস্থা করে দেব। কিন্তু ম্যাডাম কিন্তু দৃঢ়তার সাথে বলেছিল বাংলাদেশ ব্যতীত আমার আর কোনো দ্বিতীয় রাষ্ট্র নেই, আর আমি আমার সন্তানদের অর্থাৎ বাংলাদেশের জনগণ এবং তার দলের নেতা কর্মীদের ছেড়ে আমি বিদেশে যে আমার সন্তানদের নিয়ে আমি সুখে থাকতে পারবো না। সেই 1/11-এর ম্যাডামের এই কথা শোনার পর থেকেই তাকে সত্যিকার অর্থে মা ভাবা শুরু করি আমরা, এবং আমরা সেদিন থেকে শপথ গ্রহণ করি যে ম্যাডামের মাদার অফ কান্ট্রি, দেশ মাতা হিসেবে তাকে আপনারা উপাধি দেন, ডেমোক্রেসি, এবং তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং মায়ের আসনে আমরা তাকে আসীন করি। পক্ষান্তরে আরেক নেত্রী কিন্তু উনি ওদের সাথে সমঝোতা করে 1/11-এর ওই কারিগরদের সাথে সমঝোতা করে উনি বিদেশ চলে যান, এবং বিদেশে যে ওখানে ষড়যন্ত্রের সেই জাল বুনে এসেই উনি কিন্তু সেই 2009-এর পাতানো নির্বাচনে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। এখানেই হচ্ছে বেগম খালেদা জিয়ার কথা এবং শেখ হাসিনার পার্থক্য। আপনারা দেখেছেন ম্যাডাম জেলে যখন আবার তাকে সাজানো মামলায় জেল দেয়া হয়, তখন কিন্তু তাকে একটা অপশন দেওয়া হয়েছিল, আপনি যদি বিদেশে যে চলে যান
তাহলে আপনার জেল দেওয়া হবে না, অথবা আমাদের সমস্ত কর্মকাণ্ড আপনি বৈধতা স্বীকার করেন, আপনাকে জেল ঢোকা লাগবে না। কিন্তু উনি বলেছিলেন যে না, আমি জেলে যদি আমার মিথ্যা সাজাও দেয়, তাও আমি আমার এই সন্তানদের ছেড়ে, আমার দেশকে ছেড়ে, দেশের জনগণকে, আমার দলের লোকজন ছেড়ে আমি বিদেশ যাব না। উনি কিন্তু বছরের পর বছর এই অন্ধকার প্রকোষ্ঠে ভুগেছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, কিন্তু আমাদের ছেড়ে উনি পালিয়ে যাননি। কিন্তু শেখ হাসিনার আমরা কি দেখেছি, উনি উনার সমস্ত কিছু ফেলে তুয়ে কোনো নেতাকর্মীর কথা ভাবেননি। উনি কিন্তু ঠিকই নিজের জীবন বাঁচানোর জন্য উনি এবং ওনার বোন দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এক্ষেত্রে কথা নীতির সাথে যে কহে সেই রহে বিজ্ঞ লোক, যে সহে সেই রহে বিজ্ঞ লোকে কহে। তো এই যে বিজ্ঞ লোক বলেছিল ম্যাডাম খালেদা জিয়া সহ্য করছেন, তিনি থাকবেন, তিনি থেকে গেলেন, তিনি সম্মানে বিরচিত হলেন, সম্মানিত ভূষিত হলেন, সেই বিদেশে তাকে চিকিৎসার জন্য যাওয়া হলো বিরচিত সম্মানের ভিত্তিতে, এবং চিকিৎসা সেরে তিনি হয়তো ফেরতও আসবেন। কিন্তু যারা জোর করে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করেছিল তারা ব্যর্থ হলো, তাদের সকল ষড়যন্ত্র বুমেরাং হলো, অবশেষে তাদের চরমতম পতিত হলো, এবং এমনভাবে তাদের পরাজয় ঘটলো যেখান থেকে মাথা উঁচু করার কোনো সুযোগই রইল না। এ থেকে যারা রাজনীতিবিদ, তাদের জন্য আসলে কি শিক্ষা রয়েছে বলে আপনি করেন? এখানে শিক্ষাটা হচ্ছে একটি যে মোরাল শিক্ষাটা, সেটা হচ্ছে যে নিজের আদর্শ এবং নীতির কাছে কখনো মাথা নত করতে নেই। বেগম খালেদা জিয়াকে আমরা যখন 90-তে তার ওই এরশাদ বিরোধী আন্দোলনের পর থেকে যে তাকে আপসীন নেত্রী বলা হতো, এটা আমরা অনেকটা পড়ে বা দেখে বা অনেকটা দেখেছি প্রত্যক্ষভাবে, কিন্তু আমরা করার সেই সময় আমাদের বয়স হয়নি। কিন্তু ম্যাডামকে আমরা যেরকম দেখলাম, আসলে উনি আপসীন এবং সত্যের কাছে এবং ন্যায়ের কাছে উনি কখনো পরাজয় বরণ করেনি। কারণ জীবনের মায়া নেই এমন কেউ নেই। উনি মৃত্যুর একদম সীমানায়, একদম পাহাড়ের মুহূর্তে উৎসে এমন জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন যে কোনো মুহূর্তে উনি খাদে পড়ে যেতে পারতেন, কিন্তু উনি নীতি থেকে অটল হননি। ইভেন আমরা দেখেছি 16ই জুলাই পর 36শে জুলাইতে দেশে যখন এই ছাত্র জনতার যে মুভমেন্ট হলো, সেখানেও কিন্তু উনি কিন্তু ওই যে ওনার মামলাকে নির্বাহী আদেশে কিন্তু প্রত্যাহার করতে চেয়েছিল, উনি কিন্তু রাজি হননি। উনি বলেছেন আমি আইনি প্রক্রিয়াতেই মুক্ত হব, এবং ঠিক আইনি প্রক্রিয়াতেই উনি মুক্ত হয়ে প্রমাণ করেছেন যে ওনার জেল জুলুম টোটালটা মিথ্যা ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজনীতিবিদদের জন্য হচ্ছে যে নীতি এবং আদর্শের বাইরে গেলে পরে একদিন না একদিন তার পতন হবে, আর যিনি নীতি এবং আদর্শ নিয়ে থাকবেন এবং সত্যের উপর দাঁড়িয়ে থাকবেন, মহান আল্লাহ পাক তার বিজয় দেবেই। জি, লাইক মাদার লাইক চাইল্ড, এবার মাতার পথ ধরে, পিতার পথ ধরে তার সন্তান, বড় সন্তান রাজপথে আবির্ভূত হলেন। তৃণমূলের নেতা তো কর্মীদের মাঝে তিনি নিজেকে মেলে ধরলেন। বগুড়া জেলার গাবতলী উপজেলার 1 নম্বর সদস্য হয়ে তিনি জাতীয়তাবাদী দলের হয়ে কাজ শুরু করেন, এবং তৃণমূলের সাথে মিলেমিশে তিনি নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন, নেতৃত্বের গুণ অর্জন করেন। আপনার দেখা, আপনার পথ চলায় এক নজরে জনাব তারেক রহমানের রাজপথে চলে নেতৃত্বের নিজেকে গড়ে তোলার গল্প। আসলে তারেক রহমান সম্বন্ধে অনেকেই বলেন যে উনি হঠাৎ করে সেই রাজনীতিতে আসছেন, এটা ঠিক না। কারণ আমি আমাদের ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমানের সঙ্গে বিভিন্ন মিটিং করার সৌভাগ্য হয়েছে আমার থানা বিএনপি সদস্য সচিব হিসাবে। ওনার বক্তব্যে আমি শুনেছি সেই 90-এর গণ অভ্যুত্থানেও ম্যাডাম জিয়াকে যখন গৃহবন্দী রাখা হয় ওই তার ওই মইনুল রোডের যে ক্যান্টনমেন্টের বাড়িতে, তখন কিন্তু তারেক রহমানের মাধ্যমে উনি বিভিন্ন মেসেজ ছাত্রদের কাছে পৌঁছে দিতেন। সেই সময় থেকে কিন্তু আমাদের দেশ নায়ক তারেক রহমান তখন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং এক সময় এটা জানতে পেরে আর্মিরা তাকে প্রহার করেছিলেন, এবং তার পিঠে যে আঘাত হয়েছিল তার সমস্ত চিত্র ওইগুলি আমানুল্লাহ আমানদের কাছে দেয়া হয়েছিলেন, এবং ওনারা তখন ছাত্রদের দেখিয়েছিলেন। ছাত্ররা তখন আরো মুভমেন্টে আরো উদ্বুদ্ধ হয়েছিলেন। তো তার পরবর্তীতে 111-এর পরে, 111-এর আগে যখন বিএনপি 2001 সালে ক্ষমতায় আসলো, সেই সময় উনি তৃণমূলকে যেভাবে জাগিয়ে তুলেছিলেন, আমারও সৌভাগ্য ছিল, কুমারখালী কুষ্টিয়ায় সফরে ছিলেন, আমারও সৌভাগ্য ছিল 3 বার ওনার সঙ্গে হ্যান্ডশেক করার, এবং সেই সময় আমি তরুণ আইনজীবী, ওনার সঙ্গে এই হ্যান্ডশেক করতে পেরে আমি নিজেকে সত্যিকার অর্থে খুবই ধন্য মনে করেছিলাম। কারণ লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষা করছে। আমার মনে আছে উনি যখন ঢাকা থেকে আসলেন আমাদের কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক দিয়ে,
পুরো 3 ঘন্টা আমরা তাকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা দাঁড়িয়েছিলেন। এই যে উদ্বুদ্ধ এবং সবার একই কথা, জিয়ার বেটা আসছেন, হ্যাঁ জিয়ার বেটা জিয়ার মতোই হচ্ছে আলোড়ন তুলছেন। আসলেই উনি একজন মানে পিতার যোগ্য উত্তরসূরি। তারপরে ওনার সঙ্গে প্রত্যক্ষভাবে এই যে 111-এর পরে যে আমি তো কুমারখালী থানা যুব দলের সদস্য সাংগঠনিক সম্পাদক ছিলাম, পরবর্তীতে সভাপতি ছিলাম। তো সেই সময় থেকে প্রত্যক্ষভাবে আন্দোলনে ওনার যে দিক নির্দেশনা, এবং পরবর্তীতে আমি যেহেতু আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ছিলাম এখানে, যে কারণে আইনজীবীদের আন্দোলন এবং রাজপথের বিএনপির মূলধারার আন্দোলন, দুইটা আন্দোলনেরই আমি প্রত্যক্ষভাবে ওনার সঙ্গে অনেকবার মিটিং করার সৌভাগ্য হয়েছে, জুম মিটিং, যেখানে দেখেছি ওনার প্রত্যেকটা কথা আমার কাছে মনে হয় কি যে দৈববাণীর মতো। উনি আজকে যেটা বলছেন আমাদের হয়তো তখন মনে হচ্ছে এটা কি হবে, ঠিক 10 দিন বা 2 মাস পরে দেখছি ঠিক সেটাই প্রতিফলিত হচ্ছে। উনি একজন মানে বিদগ্ধ এবং আমি মনে করি যে একদম পরিপূর্ণ রাজনীতিবিদ জনাব তারেক রহমান। এবং উনি প্রত্যেকটা আন্দোলনের প্রত্যেকটা মুভমেন্টে আমাদের বলে দিচ্ছেন যে এই করতে হবে, আপনাদের জনগণকে আমাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে বেশি বেশি। এবং ওনার আমি এই আন্দোলনের মূল ভূমিকা দেখেছি, উনি সবসময় চেয়েছেন জনগণ যাতে আমাদের এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হন, এবং সেটাই কিন্তু হয়েছে মূলত এই 36 জুলাই বা 5 আগস্ট আন্দোলনে কিন্তু উনি এটাই চেয়েছিলেন এবং সেটাই কিন্তু সফল হয়েছে। বিএনপি রাজপথে আন্দোলন করেছে সেই 111 থেকে শুরু করে এক দফা নীতি নিয়ে, হাসিনা বিরোধী বা ফ্যাসিজম বিরোধী যে রাজনীতি জনাব তারেক রহমান মূল একটা জোটকে নেতৃত্ব দিয়েছেন, নিজের দলকে নেতৃত্ব দিয়েছেন, এবং এই দলকে একেবারে স্ট্রং রাখার জন্য সব সময় তিনি নিরলস পরিশ্রম করেছেন। এবং এক সময় এই আন্দোলনটি যখন 9 দফার মধ্যেই থাকছিল, সেখান থেকে 9 দফা থেকে এক দফা নেওয়ার জন্য যে কৌশলী ভূমিকা নিয়ে দীর্ঘ সময়ের মাস্টার প্ল্যানের যে এক্সিকিউটিভ হলো, মাস্টার মাইন্ডের যে এক্সিকিউটিভ আমরা দেখতে পেলাম 36 জুলাইতে, সেটির ব্যাপারে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস একটু বিস্তৃত হয়ে গেলেন কিনা, একটু বেখেয়ালি তার দৃষ্টিভঙ্গি আমরা দেখলাম কিনা। ক্লিন্টনের সাথে সাক্ষাতের সময় একটা ইয়াং ছেলের হাত ধরে বললেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই ছেলেটি, এটি আসলে যথোপযুক্ত কিনা, এখানে কিছু কথা রয়ে যায় কিনা? আসলে এই ধরনের একটা মুভমেন্ট, একটা স্বৈরাচার, শেখ হাসিনা শুধু কিন্তু স্বৈরাচার ছিলেন না, উনি প্রাতিষ্ঠানিক স্বৈরাচারিত্ব কায়েম করেছিলেন। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে স্বৈরাচারিত্ব কায়েম করেছিলেন, সেটা আর্মিতে বলেন, তারপরে আপনার বিডিআরে বলেন, তারপর বিচার বিভাগে বলেন, প্রশাসনে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে, পুলিশ প্রশাসনে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে উনি স্বৈরাচারিত্ব কায়েম করেছিলেন। বিচার বিভাগকে তো একদম দলীয়করণ করে শেষ করে দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে উনি একদম জগদ্দল, পাথরের মতো জগদ্দল স্বৈরাচার ছিলেন। তাকে হঠাৎ করে একদিনের আন্দোলনে মাস্টার মাইন্ড কে বলে উনি তাকে হটিয়ে দেওয়া যায়, এটা আসলে হয় না। এটা একটা দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা ছিলেন। এবং তারেক রহমান সে নেলসন ম্যান্ডেলা বলেন আর আমাদের সে আরব বসন্তের সেই নায়কদের মতোই বলেন, উনি কিন্তু ঠিক নায়কোচিত ভূমিকাই পালন করেছেন। উনি একটার পর একটা, অনেক ক্ষেত্রে আমরা হতাশ হয়ে গেছি। উনি একদিন উদাহরণ দিলেন, আন্দোলনটা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। আপনি সমুদ্রের পাড়ে দাঁড়াবেন, দেখবেন একটা ঢেউ আসবে, এসে আপনার পায়ের কাছে পড়বে, আর একটা ঢেউ এসে আপনার হাঁটুর কাছে, এক সময় হবে কি ঢেউটা আপনাকে ফেলে দেবে। তা আন্দোলনে আপনারা কখনো হতাশ হবেন না। ইভেন এই গত 24 যে নির্বাচনটা হলো, অবৈধ নির্বাচন, ওই নির্বাচনের ঠিক 2 দিন আগে আমাদের বললেন আমরা কিন্তু সফলতার একদম দ্বার প্রান্তে চলে আসছি, আপনারা যাতে ভোটার না যেতে পারে সেটাকে আপনারা মোটিভেট করেন। আমি বলছি আপনারা জিতে যাবেন, জয়লাভ করবেন। তবে ভোট হয়ে গেল যেভাবে, টোটালি ভোট কেটে ডামি নির্বাচন, ডামি নির্বাচন, নিজেদের মধ্যে যে সাধারণ নির্বাচন 5% ভোট হলে বলে দিলেন যে এত %। আমরা কিন্তু অনেকটা মানে কাউকে বুঝতে দিচ্ছি না, কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা কি ব্যর্থই হলাম। কিন্তু তারেক রহমান সাহেব আর একটা আমাদের জুম মিটিংয়ে বললেন যে আপনারা কিন্তু ব্যর্থ হন না, আপনারা সফল হয়েছেন, জনগণ ভোট দিতে যায়নি, দেখবেন এই সরকার টিকবে না। উনি কিন্তু এই প্রি প্ল্যানে প্রত্যেকটা সেক্টরে উনি কিন্তু আন্দোলন আস্তে আস্তে উৎসাহিত করেছেন, তাদেরকে প্রতিপালন করেছেন। এবং এই ছাত্রদেরকে যারা আন্দোলনের সঙ্গে জড়িত, আমি আমাদের যে অনুজরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের অনেকের সঙ্গে তারেক রহমান সাহেব কথা বলে উজ্জীবিত করেছেন যে তোমরা আন্দোলন থামো না, এইভাবে আগাও।
এই গাইডলাইন বলি, মাস্টার মাইন্ড বলেন আর এই সমস্ত কারিগর বলেন, অন্যতম একজন মানে কি বলবো যে নিয়ামক শক্তি হিসাবে আমাদের দেশনায়ক তারেক রহমানের ভূমিকা, তার সরাসরি অংশগ্রহণ এবং তার উজ্জীবনী পরামর্শ, আমি বলি যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইফেক্টিভ হিসাবে কাজ করেছেন। তো এই ভূমিকা যদি কেউ অস্বীকার করে ফেলেন সেটা আসলে ঠিক হবে না, রাজনৈতিক সৌজন্যতাও। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিদগ্ধ জন, আওয়ামী লীগ যাকে একবারে একপেশে ভাবে নির্যাতন করেছে, যে কোনো অ্যাঙ্গেলে তাকে অপমান লাঞ্ছনা করতে এতটুকু কার্পণ্য করেনি, পদ্মা সেতু দিয়ে টুপ টুপ করে ডুবানোর পর্যন্ত কথা বলেছে, নিজের এজলাসে বিচারের জন্য তাকে উঠতে গেলে লিফট পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে পায়ে হাঁটতে উঠেছে, অথচ বিশ্বনন্দিত ব্যক্তিত্ব, বিশ্বনন্দিত হলো দেশে তার জন্য ঘৃণার ব্যঞ্জকের ব্যবস্থা করেছে। বিএনপি সবসময় এই বিদগ্ধ ব্যক্তিকে ডিফেন্স দিয়েছে, তার প্রতি সম্মান প্রদর্শন করছে, পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে মাঠ পর্যন্ত সকল নেতাকর্মী ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা রেখেছেন, সম্প্রীতি রেখেছেন। অনেকে তো মনেই করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিএনপির লোক, বিএনপি পন্থী লোক। সেই ডক্টর মোহাম্মদ এখন প্রধান উপদেষ্টা, তিনি বিএনপির এই ত্যাগ, বিএনপির একদম তৃণমূলের নেতাকর্মীদের অকুণ্ঠ ভালোবাসা তার প্রতি যেটি রয়েছে, আওয়ামী লীগ যেখানে তুচ্ছ করেছে, অপমান করেছে, বিএনপির নেতাকর্মী সেখানে সম্মান করেছে, মর্যাদা দিয়েছে। এই মর্যাদা দানের এই প্রতিটি হৃদয়ে, বিএনপির নেতাকর্মীদের প্রতিটি হৃদয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যে ভালোবাসা রয়েছে সেটি তিনি অনুধাবন করবেন কিনা, সেই অনুধাবনের ক্ষেত্রেই অবিলম্বে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে একটু সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি তার মর্যাদা রক্ষা করে সেফ এক্সিট নেওয়ার ক্ষেত্রে আসলে চিন্তা ভাবনা করবেন কিনা, আপনি কি মনে করছেন? আসলে বিএনপির যে লড়াইটা করেছে, বিএনপি তো ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করেনি। বিএনপি কিন্তু সবসময় চেয়ে এসছে যে জনগণের মৌলিক অধিকারগুলো প্রতিস্থাপিত হোক, তাদের ভোটাধিকার প্রতিফলিত হোক এবং ভোটাধিকার যাতে লঙ্ঘিত না হয়। যার ভোট সে যাকে চয়েস করবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, তাকে ভোট দিবেন। এটা হচ্ছে বিএনপির চাওয়া পাওয়া ছিল। বিএনপির চাওয়া পাওয়া ছিল যে এই সাজানো প্রহসনের বিচার দিয়ে আপনার জুডিশিয়াল কিলিং না হয়, বা সাজানো বিচারে একজন নিরপরাধ ব্যক্তিদের সাজা দিচ্ছেন, ঘরে বসে যে যাকে আমরা বলি গায়েবী মামলা, জানেই না দেখা যাচ্ছে তার নামে বিশেষ ক্ষমতা আইনে বা বিস্ফোরক দ্রব্যে মামলা দিয়ে দিচ্ছেন। যেমন আমার বিরুদ্ধে 7টা মামলা হয়েছিল। আমি আইনজীবী, আমি জানি না কোন মাঠের মধ্যে কে বোমা নিয়ে করছে, এরকম সাজানো মামলা। তো বিএনপি কিন্তু এইসব প্রতিবাদ, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বিদায়ী, এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে জুলুমটা হচ্ছিল, এটা বিএনপির তো নৈতিক দায়িত্ব ছিল, এবং নৈতিক দায়িত্ব থেকেই বিএনপি কিন্তু এর বিরোধিতা করেছেন। খালি ডক্টর ইউনূস না, যার বিরুদ্ধে এরকম নির্যাতন চালানো হয়েছে, বিচারপতি এসকে সিনহার প্রতি অপমান করা হয়েছে, সেটাও কিন্তু বিএনপি প্রতিবাদ করেছেন। বিএনপি কিন্তু প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য অনেক সময় মনে হচ্ছে যে ডক্টর ইউনূস বিএনপির লোক। আসলে বিএনপি সকল নির্যাতিত ব্যক্তির পাশেই ছিল এবং এখনো আছে। আর আরেকটি বিষয় হচ্ছে, ডক্টর ইউনূস আসার পরে উনি যে বিএনপিকে অবমূল্যায়িত করেছেন এমনটি বলবো না, যেহেতু আমিও কিন্তু আমি বিএনপি করি, বর্তমানে কুমারখালী থানা উপজেলা বিএনপির আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তারপর আমিও কিন্তু অ্যাডিশনাল জিপি, রাষ্ট্রের একজন কৌশলী হিসেবে দায়িত্ব পালন করছে। এটি কিন্তু, এবং আমরা যারা এখানে দায়িত্ব পালন করছি বা আমাদের অ্যাটর্নি জেনারেল, উনি কিন্তু বিএনপিরই। কারণ উনি এখানে দল দেখেন, এখানে দেখছেন যোগ্যতার ভিত্তিতে। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ কায়েম করেছিল তার বিপক্ষে যোগ্য লোক কিন্তু বিএনপিতেই আছে। সেখান থেকেই মানে সহযোগিতা নিয়ে সবাই দেশটা পরিচালনা করা হচ্ছে। আমার বিশ্বাস যে ডক্টর ইউনূস সম্বন্ধে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এটা যে বিএনপি বিরোধী উনি হ্যান ত্যান, এটা অনেকটা আমার মনে হয় কি ফ্যাসিবাদের ষড়যন্ত্রেরও এটা একটা ফসল। ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, যে যতই বলুক কাউকে সম্মান আল্লাহ দিলে তাকে কেড়ে নেওয়া যায় না, যেটা শেখ হাসিনা তাকে অপমানিত করতে চেয়েছিলেন। আসলে উনি তো সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। আমরা তো মনে করি যে ডক্টর ইউনূসের সঙ্গে ছবি তোলার জন্য আমেরিকার প্রেসিডেন্টকেও আমরা দেখেছি লাইন ধরে ছবি তুলতে, এবং উনি শুধু নোবেল পুরস্কারই পাননি, উনি একটা মডেল, সারা বিশ্বে অর্থনৈতিক যে মডেল হিসেবে উনি দাঁড়িয়ে আছেন। আমার বিশ্বাস উনার প্রতি বিএনপির যে আস্থা
এবং বিশ্বাস বাংলাদেশের 20 কোটি জনতার যে আস্থা রয়েছে উনি ঠিক সঠিক সময়ে নির্বাচনটা দিবেন এবং দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দেবেন, এটা আমি বিশ্বাস করি। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশের প্রতিটি মানুষ আসলে প্রত্যাশা করছেন। আজ থেকে 18 বছর আগে যে শিশুটির জন্ম, সে দেখেনি কোনো উৎসবমুখর ভোট, দেখেনি কোনো ভালো ভোট বা ভোটের আমেজ। হয়তো সে বাবা, নানা, দাদা সবার কাছে গল্প শুনেছে, সেই গল্প এখন তার জীবনে সে দেখতে চায়। তাই তার প্রিয় নেতাকে ভোট দিতে চায়, ভোট দিয়ে সে শান্তি মতো বাড়িতে ফিরতে চায় এবং আনন্দে উৎসবে মেতে উঠতে চায়। সেই মেতে ওঠার একটি সুন্দর সংস্কৃতির জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন হবে, এরপর হয়তো স্থানীয় সরকার নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা রয়েছে? কুষ্টিয়া 4 কুমারখালী খোকসার একটি সংসদীয় আসন, যেটি আপনি যে এলাকার রাজনৈতিক সেই এলাকার কনস্টিটিউশন, এবং উপজেলা হচ্ছে আপনার কুমারখালী, আপনার নিজ উপজেলাবাসীর জন্য বা কনস্টিটিউশনের জন্য আপনার প্রত্যাশা কি? আসলে ভাই আমি একই সঙ্গে 2 জায়গার রাজনীতি করি। কিরকম? আমি কুমারখালী থানা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, জি, এবং আমি সাথে সাথে কোর্টের রাজনীতির সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এবং এখানে আমি নির্বাচনমুখী লোক। জি, কারণ আপনি জানেন বিএনপি যেমন নির্বাচনমুখী লোক, আমিও নির্বাচনমুখী লোক। আমি বারবার নির্বাচন করেছি। আমি 3 বার দপ্তর সম্পাদক হয়েছি, জুনিয়র সদস্য হয়েছি, 3 বার লাইব্রেরি সেক্রেটারি হয়েছি, 2 বার কোষাধ্যক্ষ হয়েছি। আমি বারের যে নির্বাচন আমি ইনশাল্লাহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এবং আমার বিশ্বাস আমার যে ত্যাগ দলের জন্য, বারের জন্য, আমি যে বারের আইনজীবীদের সেবা করেছি, যে আমার এই দীর্ঘ সময় ওনারা আমাকে ভালোবাসেন, আমার ধারণা আমাদের আইনজীবীরা আমাকে আবার নির্বাচিত করবেন ইনশাল্লাহ। আর আমি নির্বাচিত হলে পরে আমার সমস্ত মেধা, আমার জানমাল আমি আইনজীবীদের কল্যাণে উৎসর্গ করব। আর সাথে সাথে স্থানীয় নির্বাচনে যদি দল আমাকে নমিনেশন দেয়, তাহলে আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করব। যদি দল আমাকে না দেন, যাকে দেবেন আমি তারই করব, কারণ আমি দল করি, দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলি এবং দলের প্রতি আমি কমিটমেন্ট। কেননা চেন অফ কমান্ড না থাকলে দল থাকে না। আর এমপি নির্বাচনে আমি মনে করি যে যত কথাই বলি, কুমারখালী খোকসা অর্থাৎ কুষ্টিয়া 4 আসনের জন্য সৈয়দ মেহেদী রুমির বিকল্প এখনো কেউ নেই। কেননা আমি তো দেখেছি তৃণমূলে যে জনপ্রিয়তা, যেমন মেহেদী সাহেব কিন্তু চোখ বুঝে বলে দিতে পারে যে অমুক গ্রাম, এতগুলি গ্রাম আছে, অমুক গ্রামের অমুক, একজনকে দেখে বলে এই তোমার বাবার নাম অমুক না, এই অমুক। এভাবে যে উনি যে জনগণের সাথে সম্পৃক্ততা, এটা কিন্তু আসলে অনেক নেতারই নাই। এমন আছে কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরাই চিনি না, কিন্তু সেই তোমার বাবার নাম কি অমুক, এই তোমার দাদার নাম অমুক না, এরকম কিন্তু উনি তৃণমূলের প্রত্যেকটা নেতা কর্মীকে চেনেন। এজন্য আমি মনে করি যে যদি দেশনায়ক জনাব তারেক রহমান এবং আমাদের মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া কুষ্টিয়া 4 সংসদীয় আসন থেকে সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে নমিনেশন দেন, ইনশাল্লাহ এই আসন আমি তো মনে করি শেখ হাসিনা এসে দাঁড়ালেও সৈয়দ মেহেদী রুমির হাত থেকে বা বিএনপির কাছ থেকে উনি নিতে পারবেন। জি, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বর্তমানে যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়ার নন্দিত একজন মুখ, জাতীয়তাবাদী আদর্শের একজন ধারক এবং বাহক। আপনারা যেভাবে তাকে চিনেন, কুষ্টিয়ার জনমানুষ যাকে চিনে, জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী যারা চিনে, দল তাকে তার ত্যাগের যে ক্যারিশমা রয়েছে, সেই ক্যারিশম্যাটিক অনুযায়ী বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, তাহলে 60টি মন্ত্রণালয়ের মধ্যে কোনো একটি মন্ত্রণালয়ে তাকে আপনারা দেখতে চান কিনা? আপনারা আপনার যে সকল ত্যাগী নেতাদের ত্যাগ জমা করে ত্যাগের ড্যাগ ভরে আসলে ম্যাডাম খালেদা জি এবং তারেক রহমানের বরাবর সৈয়দ মেহেদী আহমেদ রুমির জন্য কি আহ্বান করবেন? জি, আসলে খুলনা বিভাগে আমাদের যে সিনিয়র নেতা ছিলেন সবচেয়ে, এবং আমাদের কি বলবো যে মেহেদী সাহেব প্রায় বলেন যে দক্ষিণাঞ্চলের রয়্যাল বেঙ্গল টাইগার তরিকুল ইসলাম সাহেব, উনি মারা গেছেন। তারপরে আরেকজন ছিলেন আমাদের মশিউর সাহেব জিনেদার, উনিও মারা গেছেন। এখন কিন্তু সিনিয়র নেতাদের মধ্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমি এই অঞ্চলের সিনিয়র নেতা। তা আমরা স্বাভাবিকভাবেই আশা করব যে যদি জনগণের ভোটে উনি এমপি হিসাবে নির্বাচিত হন, অবশ্যই আমরা আমাদের মা বেগম খালেদা জিয়া এবং আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের কাছে কামনা করতেই পারি যে আমরা কুষ্টিয়াতে মন্ত্রী চাই, এবং তিনি হচ্ছেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি, যিনি জনতার
জনতাকে ভালোবাসেন এবং এই অঞ্চলে যে উন্নয়নের ছোঁয়া ওনার বাবা সৈয়দ মাসুদুমি সাহেব করে গিয়েছিলেন, তার ধারাবাহিকতা উনি রেখেছেন এবং আশা রাখি যে উনার এই বয়স তো হয়েছে, এখন যাতে শেষ মুহূর্তে উনি সবাইকে প্রচুর সেবা দিয়ে যেতে পারেন, এটা আমাদের কামনা। জি, 1971 সালের 26শে মার্চের রাতের প্রেক্ষাপট, একজন নেতার কাছে বলা হলো যে আপনি একটা বক্তব্য দেন, অন্তত স্বাধীনতার একটা ঘোষণা লিখে দিয়ে যান, আমরা দেশবাসীর কাছে যাই, কেননা ওরা তো আমাদেরকে হত্যা করছে, আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি বললেন ক্রাকে তেল দিয়ে ঘুমাও। তিনি পাকিস্তানিদেরকে ডেকে তাদের গাড়িতে করে চলে গেলেন। এই জাতি মরল কি বাঁচলো তার কোনো দায়বদ্ধতা থাকলো না। আর একজন ব্যক্তি তিনি ক্যান্টনমেন্ট থেকে উই রিভোল্ট বলে এসে ঘোষণাটা দিলেন, নিজের দায়িত্বটা পালন করলেন, দেশপ্রেমিক হলেন এবং নিজে অস্ত্রতে যুদ্ধ করলেন, সেক্টর কমান্ডারের নেতৃত্ব দিলেন, জেট ফোর্স গঠন করলেন এবং তিনি দেশের মানুষের কাছে আসেন। এই যে দুই ব্যক্তির কে নিয়ে এদেশের মানুষের রাজনীতি করেন, একজন ব্যক্তি 72-এ মহাহিরো, তিনি হয়ে গেছিলেন 75-এ মহাজিরো। একজন ব্যক্তি 71-এ ছিলেন একম জিরো, তিনি তার জায়গা থেকে এমনভাবে হিরোইজম তৈরি করলেন যা ইতিহাস এবং ঐতিহ্য। একজন ব্যক্তি তার কন্যা, তার পরিবার মাঝে মাঝে তাকে আগায়, একটু পরে তাকে আবার নিভে যায়, কিন্তু একজন ব্যক্তির আদর্শকে কখনোই নিভানো যায় না, সব সময় জাজল্যমান জ্বলতে থাকে। সেক্ষেত্রে এই যে দুই নেতা, একজন জনাব শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুইজনকে ঘিরে দেশের মানুষের যে আবহ রয়েছে, আবেগ রয়েছে, এটি কতটুকু বাস্তবতা রয়েছে, এখান থেকে আসলে কি শিক্ষা রয়েছে এই দুইজনের ব্যক্তির রাজনৈতিক পথ চলা থেকে? আসলে দুইজনই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। জি, তাদের সম্বন্ধে কথা বলার মতো যোগ্যতা আমার আছে কিনা, তবে আমার ব্যক্তিগত যে বিশ্লেষণ, আসলে যদি কেউ কাজ করেন এবং সে যদি আদর্শের সঙ্গে কাজ করেন, উনি তার ফলাফল তিনি পানই। আপনি একটি জিনিস দেখেন যে 71 সালের এই 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা ব্যতীত তার আগে কিন্তু জিয়াউর রহমানকে সাধারণ জনতা চিনতেন না, রাষ্ট্রগতভাবে কেউ চিনতেন না। উনি, আমরা যতটা সহজ ভাবি, আসলে ওই ঘোষণাটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল এবং কঠিন সময়। ওনার পরিবার কিন্তু ক্যান্টনমেন্টে ছিল, তার স্ত্রী, পুত্র, দুইটা পুত্র ক্যান্টনমেন্টে রয়েছে। উনি রিভল্ট বলে ঘোষণা দিয়ে বিদ্রোহ করে যুদ্ধে গেলেন, এটা কিন্তু চারটিখানি সাহস এবং ত্যাগের ব্যাপার। আমাদের মতো লোক হলে, আমার পরিবার যদি এরকম বিপদে থাকতো, আমরা এত বড় সাহসের ভূমিকা নিতে পারতাম কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার এবং আসলে একটা বিশাল হৃদয়ের ব্যাপার এবং সাহসের। উনি কিন্তু সন্তান পরিজনের দিকে তাকাননি, উনি তাকিয়েছেন দেশের জন্য। কারণ আমি জিয়াউর রহমানের জীবনীতে যতটা দেখেছি যে উনি একটা হাদিস খুব ফলো করতেন, যে হুব্বুল ওয়াতন মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। উনি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সেটা করেছেন এবং উনি এই যে স্বাধীনতার ঘোষণা দিয়েই যে উনি দায়সারা কাজ ছেড়েছেন তা না, উনি কিন্তু নিজে যুদ্ধ করেছেন, জেট ফোর্স গঠন করেছেন, তারপরে সেক্টর কমান্ডার ছিলেন এবং তার এই অবদানের জন্য কিন্তু স্বয়ং শেখ মুজিবুর রহমানও কিন্তু ওনাকে বীর উপাধি দিয়েছিলেন। এটা কিন্তু তার অর্জন। এবং পরবর্তীতে যখন বঙ্গবন্ধু 1972-এর 10ই জানুয়ারি দেশে আসলেন, আসার পর উনার যে শৈথিল্যতা অর্থাৎ স্ট্রংনেস না থাকার কারণে, উনার পরিবারের বা আত্মীয় স্বজনদের যে লুটপাট, তার দলের লোকজনের যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল, উনি কিন্তু শক্তভাবে সেটা দমন করতে পারেননি বা কন্ট্রোল করতে পারেননি। এমনও শোনা যায় যে কোথাও ব্যাংক ডাকাতি হলে বঙ্গবন্ধু বলতে, দেখ তো আমার জামাল কামাল আছে নাকি, অর্থাৎ ওনার সন্তানদের প্রতি উনি সন্দেহান ছিলেন। কিন্তু উনি কিন্তু কারোর প্রতি কঠোর ভূমিকা না দেওয়ার কারণেই কিন্তু 72 থেকে 75-এর মধ্যে যে দেশটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল, দেশটা একটা শ্মশানে পরিণত হয়েছিল, দুর্ভিক্ষ এসেছিল। আমরা ফেলানির মতো, ফেলানি আমরা দেখেছি যে জাল পরে মানে লজ্জা নিবারণ করতে কুকুর এবং মানুষ যে সেই ডাস্টবিন থেকে খাবার টানাটানি করতে, এগুলি কিন্তু হয়েছিল ওনার দুর্বলতার কারণে, ওনার শক্ত ভূমিকা না নেওয়ার কারণে। পক্ষান্তরে জিয়াউর রহমান, উনি তো 71-এর স্বাধীনতার ঘোষণা শেষে, যুদ্ধ শেষে দেশ স্বাধীন করে উনি কিন্তু আবার ক্যান্টনমেন্টেই ফেরত গিয়েছিলেন। কিন্তু জনগণই কিন্তু তাকে, জনগণের প্রয়োজনে জনগণ কিন্তু তাকে রাজপথে নিয়ে আসছিলেন। এসে উনি, যে আমার আব্বা একটা কথাই বলতেন যে উনি আসলেন, সবার মন জয় করলেন, দেশকে উন্নয়ন করলেন, সেবা দিলেন, আবার সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। ইনি হচ্ছেন জিয়াউর রহমান। আর আরেকজন, তিনি আসলেন, আশা জাগালেন, কিন্তু দেশটাকে ভরাডুবির দিকে চলে গেলেন। যে 75-এ সেই বাসন্তী এবং আওয়ামী লীগের আমলের ফেলানি,
এই যে ফেলানি এবং বাসন্তীর যে চিত্র আমরা দেখেছি, এ থেকেও দেশের মানুষ আসলে উপলব্ধি করতে পেরেছে কিনা যে কারা দেশের জন্য কল্যাণকর আর কারা দেশের জন্য আসলে ভয়ঙ্কর? এখানে কিন্তু বাসন্তী সেই সময় একটা প্রতীক, কিরকম প্রতীকী ছিল যে দেশের জনগণ কি রকম অবস্থায় আছে। সেই সময় কিন্তু আমরা দেখেছি মেজর ডালিমের স্ত্রীরও কিন্তু নিজের সম্ভ্রম রক্ষা করতে হিমশিম খেতে হয়েছে। ঠিক সেরকম এই ফেলানি বাসন্তী যে মশারির জাল পরে নিজের ইজ্জত নিবারণ করেছেন, এর দ্বারা বাংলাদেশের অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। এটা একটা সিম্বল। আবার আমরা ফেলানির ক্ষেত্রেও দেখেছি যে কাঁটা তারের সঙ্গে ঝুলছে, এটাও কিন্তু একটা সিম্বল যে আমাদের দেশটা আসলে কোথায় যাচ্ছে, কোথায় আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ৫৬,০০০ বর্গ মাইলের যে আমাদের ভূখণ্ড, সেটা একদম অনিরাপদ অবস্থায় ছিল। এই ফেলানি কিন্তু সেটাই তার প্রমাণ। আমরা দুটি আদর্শের কথা জানি, একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, একটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। যখনই বাঙালি জাতীয়তাবাদ তখনই এপার বাংলা ওপার বাংলা জাতীয়তাবাদ, তখনই সার্বভৌমতাহীন জাতীয়তাবাদ, তখনই মানচিত্রের বিহীন জাতীয়তাবাদ। আর যখনই বাংলাদেশি জাতীয়তাবাদ তখন ভূখণ্ডের মধ্যের জাতীয়তাবাদ, ভূখণ্ডের অধিবাসীর অধিকারবাদ, ভূখণ্ড ভিতরে যারা আছে তাদের সার্বভৌমত্ববাদ। তো সার্বভৌমত্ববাদ রাজনীতি যারা করছে তাদের প্রতি দেশের মানুষের অকণ্ঠ সমর্থন থাকা উচিত কিনা, নাকি সার্বভৌমত্বহীন সীমান্তের কাটাতারের বেড়া লীন করে দেওয়া, এদেশকে আরেকটি রাজ্যের অঙ্গীভূত করা, ভাষাভিত্তিক লীন করে দেওয়ার যে ষড়যন্ত্র, এদেশের মানুষ সেটা আসলে ক্লিয়ার কনসেপ্ট হিসেবে বুঝতে পেরেছে কিনা, নাকি এখনো কোনো ডাউট আছে? আসলে সার্বভৌমত্বের বিষয়টা এমন যে আমরা বলি বাঙালি জাতীয়তাবাদরা যখন আসবে তখন কিন্তু আপনার কোনো সীমা ভূখণ্ড থাকবে না। কেননা পশ্চিম বাংলা আর আমরা বাংলাদেশ, এই হচ্ছে বাংলা ভাষা জনগোষ্ঠী। পশ্চিম বাংলার কিন্তু নিজস্ব কোনো ভূখণ্ড নাই, তারা ভারতের সঙ্গে একীভূত। কিন্তু বাংলাদেশিদের রাষ্ট্র নাই হয়ে যাবে, এক কথায় নাই হয়ে যাবে, রাষ্ট্র নাই। আমি বাংলাদেশি, আমার একটা ৫৬,০০০ বর্গমাইলের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে এবং আমার ভূখণ্ডটা আমাদের চূড়ান্ত ক্ষমতা থাকবে, সেটাই হচ্ছে সার্বভৌমত্ব। এখানে সুখ দুঃখ আমরা বাংলাদেশিরাই নির্ধারণ করব। এক্ষেত্রে আসলে বাংলাদেশি জাতীয়বাদটাই হচ্ছে গ্রহণযোগ্য। কেননা আপনি যদি আপনাকে বাঙালি বলেন, আপনি কোথাকার বাঙালি, বাংলাদেশের বাঙালি না পশ্চিমবঙ্গের বাঙালি না সেটা এটা আপনার প্রমাণিত হবে না। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই বাংলাদেশী জাতীয়তাবাদের জনক এই কারণেই বলা হয়। উনি কিন্তু একটি নতুন দর্শন দিয়েছেন। শুধু কি বাংলাদেশী জাতীয়তাবাদ নাকি সার্বভৌমত্বের জনক, মানচিত্রের জনক, মানচিত্র অখণ্ড মানচিত্র রক্ষার জনক, স্বাধীনতা সার্বভৌমত্বকে একেবারে সুসংগত রাখার জনক হিসাবে? আমাদের তো সবাইকে জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এই কারণে উনি আমাদের একটি জাতীয়তাবাদ উপহার দিয়েছেন, সাথে সাথে আমাদের একটি ভূখণ্ড দিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন যে না, আমরা কারো দাসত্ব নয়। এই কারণে উনি কিন্তু বলেছেন বিদেশে আমাদের কোনো বন্ধু থাকলেও থাকতে পারে, কিন্তু কোনো প্রভু নাই। এই কথাটার অর্থ কিন্তু অনেক ব্যাপক, যে আমরা পার্শ্ববর্তীরা আমাদের বন্ধু হতে পারে কিন্তু তারা আমাদের প্রভু না, যে আমরা তাদের কথায় উঠবো বসবো। কারণ তাহলে তো আর স্বাধীন রাষ্ট্রের, আপনারা জানেন যে রাষ্ট্রের যে সংজ্ঞা তার অন্যতম হচ্ছে যে একটা ভূখণ্ড থাকতে হবে এবং সার্বভৌমত্ব থাকতে হবে। তো বিএনপি তো বরাবরই এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছে। সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও করে গেছেন, আমাদের মা বেগম খালেদা জিয়া করে যাচ্ছেন, এবং তার সঙ্গে আরো যুক্ত হয়েছেন আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। এবং আমরা কিন্তু এই ভূখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সমস্ত জানমাল উৎসর্গ করতে আমরা দ্বিধাবোধ করব না। আরেকটি স্লোগান এদেশের মানুষের জন্য চরমতম আসলে একেবারে মহা ক্ষতিকর কিনা আমাদের জাতির জন্য, জয় বাংলা। যখন জয় বাংলা তখন জয় এপার ওপার বাংলা, জয় বাংলা তখন এই স্বাধীনতা না থাকার বাংলা, জয় বাংলা মানে এটি অঙ্গরাজ্যের, এটা রাষ্ট্রের অঙ্গরাজ্যের বাংলা। এই অঙ্গরাজ্যের বাংলা করার যে স্লোগান আমরা দিচ্ছি, জয় বাংলা যখন বলা হচ্ছে তখন আমাদের পাহাড়ি যে আদিবাসী আছে তারা অটোমেটিকলি স্বাধীনতা ঘোষণা করে ফেলতেছে, কেননা তারা বাংলাভাষী নয়। সেক্ষেত্রে এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের, বিশেষ করে আমাদের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের হুমকি স্বরূপ যে স্লোগান জয় বাংলা, সেটিকে রুখে দেওয়া দরকার কিনা। জয় যখনই বাংলাদেশ তখনই ভূখণ্ডের বাংলাদেশ, তখনই স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ। যে আওয়ামী লীগ আসলে রাজনীতি করে গেছে দেশের মানুষকে জয় বাংলা স্লোগান দিয়ে সার্বভৌমত্বহীন একটি রাষ্ট্র গঠনের জন্য ওদের অঙ্গরাজ্য করতে চেয়েছে,
তারা যদি ফিরে আসে তাহলে স্লোগানও তাদের পরিবর্তন করতে আসতে হবে কিনা। আমাদের আরপিও যেটি নীতি রয়েছে, নীতিতে জয় বাংলা স্লোগানটি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, সেটি উল্লেখপূর্বক আরপিও সংশোধন করে জয় বাংলাদেশ স্লোগান যদি তারা দিতে পারে তবেই তারা দেশের রাজনীতি করতে পারবে কিনা। আসলে দেখেন, আমরা কিন্তু বারবার একটা কথাই বলেছি যে আমাদের বিচার বিভাগকে আওয়ামী লীগ এমন ভাবে ব্যবহার করেছে যে নিজের পার্সোনাল প্রপার্টি হিসেবে ব্যবহার করেছে। আদালতের কাঁধে বন্দুক রেখে বিভিন্ন আদেশ হাসিল করেছিলেন। আপনারা জানেন যে ওনারা জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে আদালতের রায় নিয়েছিলেন, যেটা অবশ্য কিছুদিন পূর্বে বাতিল হলো। অর্থাৎ তারা আদালতের দ্বারা তাদের ওই জয় বাংলা একটা অসম্পূর্ণ স্লোগানকে তারা জাতীয় স্লোগান করতে চেয়েছিল। আপনি জয় বাংলা তো আসলে জয় পাকিস্তান, জয় পাকিস্তানও কিন্তু ওনারা বলতেন, তারপরে জয় বাংলা বলেছেন। তো জয় বাংলা তো আসলে আমরা বাংলাদেশি, জয় বাংলাদেশ বললেও তো তা বুঝতে পারতাম যে বাংলাদেশ নিয়ে ওরা বলছেন। আসলে দেশের প্রতি এই তাদের এই যে কথাটি বললেন, এই কমিটমেন্টটা তাদের বুঝতে হবে যে এ দেশে হচ্ছে আমাদের যে 56,000 বর্গ মাইল, এর মধ্যে আমাদের বিভিন্ন ভাষাভাষী আছে, তারপর আদিবাসীরা আছেন যার দাবি করেন, যদিও আমরা মনে করি আদিবাসী না, সবাই বাংলাদেশি। এই 56,000 বর্গ মাইলে যারা বাস করেন সবাই বাংলাদেশি। তার ভাষা আলাদা হতে পারে, তার সাংস্কৃতিক আলাদা হতে পারে, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি। আমি মুসলিম, আরেকজন হিন্দু, একজন খ্রিস্টান, বৌদ্ধ থাকতে পারে, ধর্ম আলাদা থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু সবাই এক জায়গায় এক, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি। তাহলে এটা হচ্ছে সবচেয়ে আধুনিক এবং যুক্তিগ্রাহ্য স্লোগান হচ্ছে আমরা বাংলাদেশ। এই স্লোগান কিন্তু তাদেরকে বারবার ট্যাগ করে দিচ্ছে, তারা আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না। স্লোগানের মধ্যেই তো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা তখনই ঠিক থাকবে যখন জয় বাংলাদেশ হবে। যখনই জয় বাংলা হয়ে যাবে তখন তো মুক্তিযুদ্ধটাই থাকে না, স্বাধীনতা থাকে না, কাঁটাতারের বেড়া থাকে না। অতএব আওয়ামী লীগকে রাজনীতি করতে গেলে এ ব্যাপারে রাষ্ট্রের সকল জনগণের কাছে কমিটমেন্ট আসতে হবে কিনা, ওই এপার বাংলা ওপার বাংলা লীন করার, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে স্লোগানটি সেটি পরিবর্তন করে জয় বাংলাদেশ নিয়েই তাদের ফিরে আসাটা উচিত বলে মনে করেন কিনা, সর্বজনভাবে আসলে স্বীকৃত হওয়া দরকার কিনা এই বিষয়টি। আসলে এই বিষয়টা ওনাদেরকে অনুধাবন করতে হবে যে দেশের 20 কোটি জনতা কি চায়, জনগণ যেটা চায় সেটাই ওনাদের প্রতিফলিত করতে হবে। জনগণের চাওয়া পাওয়ার বাইরে যে যত বড় রাজনৈতিক দলই দাবি করুক অথবা নিজেদের যত জ্ঞানী দাবি করুক, জনগণের চেতনা চাওয়া পাওয়ার বাইরে যাওয়ার কারোর সুযোগ নেই। তো ওনাদের যে চিন্তা চেতনা, এখান থেকে ওনাদের বেরিয়ে আসতে হবে, এসে জনগণ কি চাচ্ছে, জনগণের চাওয়া পাওয়ার সাথে যুগোপযোগী করতে হবে নিজেদের চাওয়া পাওয়াকে, নিজেদের স্লোগানকে পর্যন্ত জনগণের চাওয়া পাওয়ার সাথে পরিবর্তন করতে হবে। আমাদের তারেক রহমান সাহেব একটা স্লোগান দিয়েছিলেন যে ফয়সালা হবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তো এই যে উনি যে এই কথাটা বলেছিলেন যে জনগণ বুঝতে পেরেছিল যে শেখ হাসিনা কোনোভাবে কিন্তু ছেড়ে দেবে না, তাহলে কাজটা কি আমাদের রাজপথ থেকে অধিকারগুলি আদায় করে নিতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। এবং সেই স্লোগান বা নিজেদের ম্যান্ডেট এগুলি সব চেঞ্জ করতে হবে হচ্ছে জনগণের চাওয়া পাওয়ার সাথে। জি, জনাব তারেক রহমান, অনেক বছর পরে পিতা মাতা একসাথে, সন্তান এবং মাতার একসাথে দেখা হলো, আবেগ আপ্লুত দৃশ্য আমরা দেখলাম। সেই মানুষটি যিনি দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এত নিপীড়ন সহ্য করেছেন, অবশেষে চিকিৎসার জন্য তিনি বিদেশে আছেন। মাতা এবং পুত্র যখন চিকিৎসা শিরে এদেশের মাটিতে আসবেন, এদেশের মাটি এই গণতন্ত্রের প্রবক্তাদের, গণতন্ত্রের ধারকদের, গণতন্ত্রের বাহকদের, স্বাধীনতা সার্বভৌমত্বের বাহকদের আসলে কিভাবে ধারণ করবে। তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়া যেদিন এদেশে নতুন করে আসবেন তখন এদেশের মানুষ আসলে তাদেরকে কিভাবে আলিঙ্গন করবে। যেদিন ম্যাডাম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবে, সেদিন আরেকটি ইতিহাস রচিত হবে। আমি মনে করি যে ঢাকা শহরের একটা পিঁপড়া ধারণেরও জায়গা থাকবে না। এ দেশের জনগণ এতটাই মানে একত্রিত হয়ে তাদেরকে অভ্যর্থনা জানাবেন, তাদেরকে হৃদয়ের সমস্ত ভালোবাসা, ঐতিহাসিক প্রত্যাবর্তন দিবসে পরিণত করবে কিনা, রেকর্ড উপস্থিতি করে সারা দেশ থেকে কোটি কোটি মানুষ আসলে তাদেরকে স্বাগত জানিয়ে এই স্বাগত জানানোর রেকর্ডটি আসলে ঐতিহাসিকভাবে ধারণ হবে কিনা, ঐতিহাসিক এমন ইতিহাস সৃষ্টি করবে। আমার মনে হয় বিশ্বে কোনো রাষ্ট্রনায়ক ওইভাবে সে দেশে পৌঁছানোর পর এইভাবে উষ্ণ অভ্যর্থনা এবং এত লোকারণ্য
কোনো অভ্যর্থনাতেই হবে না, যেটা আমাদের ক্ষেত্রে হবে জনাব তারেক রহমান এবং আমাদের মা বেগম খালেদা জিয়া যখন এই দেশে একসঙ্গে মাটিতে পা রাখবেন। জি, জনাব সাতিল আহমেদ, আমরা অনেক আলোচনা করলাম। সাতিল মাহমুদ, দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার মানুষ, আপনার আইনবিদ যাদের সাথে আপনি দীর্ঘ সময় রাজপথে আছেন, যাদের সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে কাজ করতে চান, আগামীতে আপনার কয়েকদিন পরে বারের নির্বাচন, এরপরে রয়েছে জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন। দেশ, জাতি, মানুষ, মানবতা, দর্শক শ্রোতা, কুষ্টিয়ার সকল মানুষ, আপনার কুমারখালীর সকল মানুষ, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। আসলে এই গত 17 বছরে জি, আমরা, শুধু আমরা না, প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা জনগণকেও ভালো ছিল না, প্রত্যেকেই নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। এমন কোনো পরিবার নাই যেখানে মিথ্যা মামলা দেওয়া হয়নি বা গুমের শিকার হয়নি বা খুনের শিকার হয়নি বা নির্যাতনের শিকার হয়নি। আমি বললাম যে আমি একজন আইনজীবী এবং আইনজীবী নেতা হওয়ার পরও আমার বিরুদ্ধে 7টা মামলা করা হয়েছিল এবং এখনো মামলা 2টা পেন্ডিং আছে। এবং শুধু তাই নয়, আমার পর শারীরিকভাবে 3বার আঘাত করা হয়। আপনারা জানেন মাহমুদুর রহমান স্যারের উপর যখন আঘাত করা হয় আমরা ছিলাম, তার মধ্যে আমরা আহত হয়েছিলাম। তারপরে বার কাউন্সিল নির্বাচনে দুষ্কৃতিকারীরা আমার উপর এখানে শারীরিকভাবে আঘাত এনেছিল এবং আমাদের সেই সময় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মনির ভাইয়ের পরও আঘাত করেছিল। তারপরে আমার কুমারখালী থেকে সাবেক এক এমপির গুন্ডা বাহিনী আমাকে আমার চেম্বার থেকে তুলে নিয়ে গিয়েছিল, শারীরিকভাবে নির্যাতন করেছিল। তো এই যে নির্যাতন নিপীড়ন সত্ত্বেও আমি কিন্তু একটি মুহূর্তের জন্য কিন্তু কখনো পালাইনি। 18 সালের নির্বাচনে ঠিক যখন আমার বিরুদ্ধে মামলা দেয়া হলো, আমি কিন্তু সবগুলি মামলা হাইকোর্ট থেকে জামিনে ছিলাম। থাকার পরেও নির্বাচনে ঠিক আগ মুহূর্তে র্যাব আমাকে তুলে নিয়ে গিয়েছিল এবং পুরো 2 থেকে 3 ঘন্টা আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এমনকি আমাকে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আমার ভ্রাম্যমাণ আদালতে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি আইনজীবী বিদায় ম্যাজিস্ট্রেট রাজি হয়েছিল না। পরবর্তীতে মিথ্যা অস্ত্র মামলায় দিয়ে আমাকে চালান দেওয়া হয়। তো যাই হোক, এইভাবে প্রত্যেকে, খালি আমি একা নিপীড়িত হয়নি, প্রত্যেকেই হয়েছি। তারপরও আমি আমাদের যেসব নেতাকর্মী নামে বিভিন্ন মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে, আমি চেষ্টা করেছি আমার আর্থিক স্বল্পতা বা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি নিজ অর্থে আমাদের নেতাকর্মীদের আমি জামিন করিয়ে নিয়ে এসেছি হাইকোর্ট থেকে। বা তারপরে এখানে যে মামলাগুলি পরিচালনা করিয়েছি, আমার কোনো নেতাকর্মী বলতে পারবে না যে আমি তাদের কাছ থেকে 5টা পয়সা কখনো নিয়েছি। আমি আমার নিজের কষ্টার্জিত অর্থ দ্বারাই আমি তাদের পিছনে যথাসাধ্য চেষ্টা করেছি। তারপর কোনো নেতাকর্মী জেলে গেলে আমি তার পরিবারে বাজার করে দেওয়ার চেষ্টা করেছি, তার সন্তানদের কারো কারো স্কুলের বেতন দেয়া, বই কিনে দেয়া, ভর্তি করা আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো। তো মানুষ হিসাবে অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, তারপরেও আমি বলবো যে আমি দলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করিনি। এবং আপনারা দেখেছেন আমি কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব ছিলাম, থাকা অবস্থায় আবার নতুন জেলা কমিটি আসলেন, আসার পর আবার নতুন আমাদের থানার আহ্বায়ক কমিটি হলো, সেখানে আমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আমি বিশ্বাস করি যে সদস্য সচিব আমি থাকলে আমি আরো বেশি আপনাদের সেবা করতে পারতাম এবং আমি আপনাদের নিয়ে কাজ করে যাব এবং আশা রাখি আগামীতে আমি থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব করে আমি আপনাদের আরো বেশি সেবা দিতে পারি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আন্দোলনের সময় আমাদের অনেক নেতারই মোবাইল বন্ধ ছিল, কুমারখালীর ক্ষেত্রে বলছি। কিন্তু জেলার যখন আমাদের জেলার সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন জেলে যান, তখন ভারপ্রাপ্ত সভাপতি হন কুতুবউদ্দিন আহমেদ এবং জনাব সাধারণ সম্পাদক হন ভারপ্রাপ্ত আমাদের ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তারা এসে আমার সাথে যোগাযোগ করে ওনারা যখনই যেটা বলেছেন আমি তখনই সেই আন্দোলন করেছি, চেষ্টা করেছি আমার সামর্থ্য অনুসারে। তবে আমি নিজে থেকে প্রত্যেকটা আন্দোলনে, আমি সেই মশাল মিছিল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে আমি 3বার ধরা পড়ারও
উপক্রম হয়েছিল, যাই হোক আল্লাহ রক্ষা করেছেন, কিন্তু আমি কিন্তু পিছপা হয়নি। কারণ আমি মনে করি এটা আমার ইমানি দায়িত্ব ছিল। কারণ একটা সংগঠন করব আর আমি মোবাইল বন্ধ করে নেতাকর্মীদের রেখে ঢাকায় বসে থাকবো বা কেউ সিলেটে বেড়াতে যাবো, আমি কিন্তু কখনো তা করিনি। আমি আমার বিবেকের কাছে আমি সৎ ছিলাম এবং আছি, এবং আমার একটা জিনিস আমি বিশ্বাস করি, এমন কাজ করব না যে রাতে, এমন কাজ করব না যে দিনে মুখ দেখাতে পারবো না, বা দিনে এমন কাজ করবো না যে রাতে ঘুমাতে পারবো না। আমি আমার দলের সাথে আমার হৃদয় থেকে আমি সমস্ত দলের কাজ করতে পেরেছি, এবং আমি রাতে এখন ঘুমাতে পারি এবং নাকে তেল দিয়ে ঘুমাতে পারি। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোনো সততারই অবমূল্যায়িত হয় না। আমি আমার এই শ্রম, ত্যাগ এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমিও ইনশাল্লাহ আমার মূল্যায়িত হবে, এবং জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জি আমাকে মূল্যায়িত করবেন বলে আমি বিশ্বাস করি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ নিয়ে, সেই যে পিতার কণ্ঠে, পিতার কাছ থেকে শুনেছিলেন, পিতা অশ্রুজিত দেখেছিলেন, সেই অশ্রু যতটা না মাটিতে পড়েছে তার বেশি আসলে তার হৃদয়ে সেটি প্রথিত করেছিল। সেই প্রথিত অশ্রু নিয়ে পিতার কাছ থেকে যে ব্যক্তির আদর্শ তিনি ধারণ করেছিলেন, লালন করেছিলেন, সেই আদর্শ অদ্যবধি তিনি রাজপথে মেলে ধরেছেন। সে কাজপথে আসলে নিজেকে কাজে পরিণত করেছেন। শ্বাসপথে তিনি না যেয়ে, কথার ঝাঁজপথে তিনি না থেকে আসলে সত্যিকার রাজপথকেই তিনি সত্যিকার ফায়সালা বলে মনে করেছেন। ত্যাগের পথে থেকেছেন, নীতির পথে থেকেছেন, যার কারণে তিনি পুরস্কারের প্রতি প্রত্যাশা রেখেছেন। তাই পুরস্কারের প্রত্যাশা যেহেতু করেছেন, সেটি অবশ্যই কেন্দ্রীয় বিএনপি বা জেলা বিএনপি এই বিষয়গুলি তারা ওয়াকিবহাল রয়েছেন। তাদের ওয়াকিবহালের ভিত্তিতে তৃণমূলের ত্যাগী নেতার ত্যাগের গুরুত্ব বিচার করেই প্রতিটি কমিটিতে দায়িত্বশীল ভূমিকা পালন করার সুযোগ প্রদান করে, এবং যে নির্বাচনগুলি হবে, যেহেতু সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে এই সমস্ত ত্যাগী নেতাদেরকে দিয়েই জনপ্রতিনিধিত্ব সেটআপের ব্যাপারটি দল যদি করে, তাহলে বিএনপির রাজনীতি অনেক কাল যাবৎ আসলে মার্চ করবে। যদি সেটি থেকে বিএনপি বেরিয়ে আসে, তাহলে আওয়ামী লীগের মতো চরমতম ভরাডুবিতে যেতে হবে। আমরা যেটা দেখেছি, দীর্ঘ বছর দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু মনোনয়নের জায়গায় হাইব্রিড বা অনুপ্রবেশকারীকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, যার কারণে মাঠের রাজনীতিতে ফেল করার জন্য আওয়ামী লীগ আজ মাঠ ছাড়া হয়ে গেছে। তাই বিএনপি যদি আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা না নেয়, ত্যাগী নেতাদের মূল্যায়ন যদি না করে, তাহলে সেদিন আর বেশি দূরে নাই। ত্যাগী নেতারা ত্যাগ করতে চাইবেন না, তারা বলবেন যে ত্যাগ করলে তো আসলে পদে থাকা যায় না, হাইব্রিড এসে অনুপ্রবেশকারীর জায়গা দখল করে নেয়। কেউ আর ত্যাগের জন্য জানবাজ হবেন না, কেউ আর দলের জন্য জানবাজ হবেন না, হৃদয় দিয়ে লালন করে দল আর করতে চাইবেন না, শুধু জাস্ট টাচ অ্যান্ড পাস করতে চাইবেন, দলকে শুধু ব্যবহার করে ফায়দা নিয়ে লুট করে নিজের এক্সিট হতে চাইবেন। এই টাচ অ্যান্ড পাসের রাজনীতি যদি বিএনপি পছন্দ না করে, অবশ্যই প্রতি জেলায়, প্রতি উপজেলায়, ইউনিয়ন কমিটি, পৌর কমিটি, প্রতিটি কমিটি ত্যাগী নেতাদেরকে গুরুত্ব দেওয়াটাই আগামীর বিএনপির জন্য অতীব কল্যাণ কিনা সেটি প্রশ্ন রেখে, আগামী ত্রয়োদশ সংসদের জন্য এদেশের মানুষ যে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশায় ত্যাগী নেতাদের মুখ যেন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে, পৌরসভা নির্বাচনে, এমনকি ইউপি নির্বাচনে ত্যাগী নেতাদের মুখ যেন তারা দল থেকে তারা স্বীকৃতি পায়, এই প্রত্যাশা দেশের মানুষ করছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।